টাটা। আজকে আমাদের হচ্ছে এই সেমিস্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের পাওয়ার। ওকে। সো পাওয়ারের ইকুয়েশন কি মনে আছে আপনাদের? পাওয়ার আমরা কি পড়ছিলাম যে পাওয়ার আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার যদি আমরা লিখি, সেটা ইকুয়ালস টু কি হয়? আমাদের ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই হচ্ছে টাইম, সরি, ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের কারেন্ট। এটাকে আমরা কি বলি? পাওয়ার। ঠিক আছে। সো আমরা এটাকে অন্যভাবে ডিফারেন্ট ভাবে কি বলতে পারি যে আমাদের ইউনিট টাইমে যে পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে, বা করেসপন্ডিংলি আমরা এভাবে লিখতে পারি যে ই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি। যে ইউনিট টাইমে আমাদের যে পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে সেটাই কি আমাদের হচ্ছে পাওয়ার। তো পাওয়ার ইকুয়ালস যদি এনার্জি বাই টাইম লেখা যায়, তাহলে আমরা উল্টা ভাবে কি লিখতে পারবো যে এনার্জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাওয়ার ইনটু টাইম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা মানে আপনারা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ছেন, তো আপনারা জানেন যে আমাদের হচ্ছে যদি আমার একটা পুরো টাইম ইন্টারভালে যদি আমাদের পাওয়ার কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? পাওয়ারের সাথে টাইমটা মাল্টিপ্লাই করে এনার্জিটা বের করতে পারবো। বাট যদি আমাদের এমন হয় যে আমার পাওয়ারটা মানে কন্টিনিউয়াসলি চেঞ্জিং, ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা যদি টোটাল এনার্জি বের করতে চাই, আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? যে আমাদের ডিটি টাইমস আমরা ওখান থেকে লিখতে পারি যে আমাদের ডিটি টাইমের ভিতর যদি আমার পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ডিই এটাই কষ্ট হবে পি ইন্টু ডিটি। তাহলে আমরা যদি ওভারঅল এনার্জি বের করতে চাই ই, তাহলে সেটা কি হবে? যে আমার ইন্টিগ্রেশন অফ পি ডিটি। ঠিক আছে। আমি যে টাইম ইন্টারভালে বের করতে চাচ্ছি, 0 থেকে t টাইম ইন্টারভালে যদি আমি এনার্জিটা কনজিউম বের করতে চাই, তাহলে আমাদের 0 থেকে t টাইম ইন্টারভালে পিডিটি এটা হবে হচ্ছে আমাদের এনার্জি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পাওয়ার ক্যালকুলেট করতে চাই আমার কার একটা পাওয়ার অফ অ্যান ইনভার্টার সার্কিট। ঠিক আছে। আমরা বের করতে চাচ্ছি যে একটা ইনভার্টার সার্কিটে বা একটা সিমস ইনভার্টারে আমার কি পরিমাণে পাওয়ার আমার হচ্ছে কনজিউম হচ্ছে। ওকে। সো আমরা একটা সিমস সার্কিটের পাওয়ার কনজাম্পশনটা আমরা বের করতে যাচ্ছি। তো আমাদের যদি সিমস ইনভার্টারের যদি আমাদের সার্কিট মনে থাকে, সিমস ইনভার্টার দেখতে কেমন হয়? যে আমাদের উপরে থাকে একটা পিমস, নিচে থাকে একটা হচ্ছে এনমস গ্রাউন্ড, এবং হচ্ছে আমরা ডিলে যখন আমরা পড়ছি, ডিলে পড়ার টাইমে আমরা কি বলছি যে আমাদের ইনপুট এবং আউটপুটটা যখন চেঞ্জ হয়, যে আমরা নর্মালি শুরুর দিকে বলে আসছি যে আমি যখন ইনপুটে 0 দিব তখন আমার পিমসটা শর্ট হয়ে যায়, এনমসটা ওপেন হয়ে যায়, সো আমার আউটপুটটা পিমসের সাথে কানেক্টেড, ভিডিটির সাথে কানেক্ট হয়ে আউটপুটটা 1 হয়ে যায়। বাট ডিলে পড়ার টাইমে আমরা বলছি যে আসলে তো এভাবে কাজ করে না। আসলে কিভাবে কাজ করে? যে আমার লোডে একটা ক্যাপাসিটর থাকে। তো যখন আমার পিমসটা অ্যাক্টিভ হয় তখন কি হয়? যে পিমসটা যদি আমার ইনপুট 0 হয়, তাহলে আমার পিমসটা অন থাকে, এনমসটা অফ থাকে। সো পিমস দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, পিমস দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, সেই কারেন্টটা কি করে? যেহেতু এনমসটা অফ, সো এদিক দিয়ে তো কারেন্টটা যেতে পারে না, কারেন্টটা যায় কার ভিতর দিয়ে? ক্যাপাসিটরের ভিতর দিয়ে। যে আমাদের ক্যাপাসিটরটা আছে সেটার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করে। তাহলে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো হয়, তখন আমরা জানি কি যে ক্যাপাসিটরটা চার্জ হয়, তাই না? ক্যাপাসিটরের প্রপার্টি এটা যে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি আমাদের কারেন্ট ফ্লো হয়, ক্যাপাসিটরটা চার্জ হবে। তাহলে এটা চার্জ হয়ে হয়ে কি হয়? যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমাদের যে ভিসি, এটা কি করে? গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে 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 আলটিমেটলি যখন ভিসিটা ভিডিডি সমান হয়ে যায়, ভিসি যখন ভিডিডি সমান হয়ে যায়, তখন আমাদের ড্রেন সোর্স ভোল্টেজ 0 হয়ে যায়, তখন আমার কারেন্ট ফ্লোটা অফ হয়ে যায়, সো আমার আউটপুটে ভিডিডি চলে আসে। ঠিক আছে। তার মানে বেসিকলি আসলে কি হচ্ছে? যে যখন আমার কাজটা অন থাকছে, তখন আমাদের বেসিক্যালি সোর্স বা ভিডিডি থেকে একটা কারেন্ট আমার ফ্লো করতেছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে, সেই কারেন্টটা কি করতেছে? ক্যাপাসিটরকে চার্জ করতেছে। তাহলে এই যে আমরা একটা কারেন্ট ফ্লো করতেছে এবং এখানে আমরা একটা ভোল্টেজেরও চেঞ্জ আসতেছে, তার মানে কি এখানে অবশ্যই একটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে। তো আমরা বেসিক্যালি ওই পাওয়ারটাই বের করতে চাচ্ছি। তো পাওয়ার বের করার জন্য আমরা ফার্স্টে বের করবো হচ্ছে এনার্জি। ঠিক আছে। পাওয়ার বের করার জন্য আমরা ফার্স্টে যেটা বের করবো সেটা হচ্ছে এনার্জি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি শুরুতে আসি যে আমাদের হলো ইয়ার যে আপনার হচ্ছে কারেন্টের ইকুয়েশন, এই যে ক্যাপাসিটরের যে কারেন্টের ইকুয়েশন, ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন কি হয়? যে আইটি এটা ইকুয়ালস টু কি হয়? সি ডিভি ডিটি হয় না? সি ডিভি ডিটি। যে আমার ভোল্টেজটার সাথে মানে আমার টাইমের সাথে যে ভোল্টেজের চেঞ্জ, তার সাথে হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু মাল্টিপ্লাই করলে আমরা কি পাই? যে হচ্ছে সি ডিভি ডিটি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি হয়? ক্যাপাসিটরের কারেন্টের ভ্যালু। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এনার্জির ইকুয়েশনে ফেরত আসি, এনার্জি ইকুয়ালস টু কি হবে? আমরা যদি ধরি যে 0 থেকে t সময় লাগছে আমাদের ক্যাপাসিটরটার হচ্ছে মানে চার্জ হতে যদি আমাদের টি পরিমাণ টাইম লাগে, তাহলে কি হবে? যে আমার ওই টাইমে আমাদের কি পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে। এরপরে তো আমার কারেন্ট 0 হয়ে যাবে, এরপরে তো আর ইয়ে আসবে না। সো 0 থেকে t লিমিটে আমরা কি করব? ভিটি ইন্টু আইটি, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, ভিটি ইন্টু আইটি ডিটি। ঠিক আছে। আচ্ছা, এখন এটার পরিবর্তে তাহলে আমরা কি করতে পারি? ভিটি ইন্টু আইটি ডিটি। সো 0 থেকে t টাইম ইন্টারভালে ভিটিকে আমরা ভিটির মতো রাখলাম, এই আইটির জায়গায় কি করতে পারি? ক্যাপাসিটরে কারেন্ট ইকুয়েশন লিখে দিতে পারি, যে সি ডিভি ডিটি। ঠিক আছে। সি ডিভি ডিটি এটা ইন্টু ডিটি। সো ডিটি ডিটি কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে।
কাটাকাটি হয়ে গেলে আপনার এখানে থাকতেছে 0 থেকে t, এখানে থাকতেছে হচ্ছে আপনার ভিটি, এটা ইন্টু কি থাকতেছে সি ইন্টু ডিভি। তো সি তো কনস্ট্যান্ট, এটা তো ক্যাপাসিটেন্সের ভ্যালু, তাহলে এটা বাইরে চলে আসলো। এখন আমাদের ভিতরে থাকতেছে কি যে ভি ইন্টু ডিভি, ঠিক আছে। আচ্ছা, আগে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন কার রেসপেক্টে ছিল, টি রেসপেক্টে ছিল, so আমরা লিমিট কার রেসপেক্টে বসাইছি, টি রেসপেক্টে বসাইছি 0 থেকে t। এখন আমার ইন্টিগ্রেশন চলে আসছে কার রেসপেক্টে, ডিভির রেসপেক্টে বা ভির রেসপেক্টে, so আমার লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে। তো টি টাইম আমার ভোল্টেজ চেঞ্জ হয় কি 0 থেকে ভিডিডি পরিমাণ না, 0 টাইমে আমার ভোল্টেজ 0 ছিল, টি টাইম পরে কি আমার ভোল্টেজ চার্জ হয়ে গেছে ভিডিডি। সো আলটিমেটলি আপনার এনার্জি আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিডি। সো ভিডিভি হলে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে? আমাদের নর্মাল সূত্র কি বলে যে আমাদের হচ্ছে যদি আপনার হচ্ছে ইয়া হয়, আপনার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, x² বাই 2 হয়। তো সেখান থেকে আমরা কি করতে পারি যে আমাদের এটা ইন্টিগ্রেশন হলে তাহলে ফাইনালি আসবে সি ইন্টু, এখানে আসবে v² বাই 2। v² বাই 2 লিমিট হচ্ছে কত, 0 থেকে ভিডিডি। সো লিমিট বসায় দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে হাফ সি ভিডিডি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরে চার্জ কি মানে কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে সেটা, বা ক্যাপাসিটর আপনার কি পরিমাণ এনার্জি কনজিউম করতেছে সেটা, হাফ সিবি ডিভিডি স্কোয়ার। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা কি পরিমাণ এনার্জি আমার হচ্ছে স্টোর করতেছে। এখন আমাদের হচ্ছে এখানে কি করতেছে, ক্যাপাসিটরটা আমার এনার্জি স্টোর করবে এবং ক্যাপাসিটরটাকে এনার্জিটা সাপ্লাই দিবে কি, এই যে আমাদের সোর্স ভোল্টেজ আছে বা ভিডিডি সেটা, তাই না? আমাদের যে ভিডিডি বা সোর্স একটা কানেক্টেড আছে সেখান থেকেই তো আমার কারেন্টটা ফ্লো করতেছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে, এই ভিডিডিটাই তো আপনাকে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা একটু দেখি যে এই ভিডিডি কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। আমরা দেখলাম ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি কনজিউম করতেছে বা স্টোর করতেছে। এখন আমরা দেখা ট্রাই করি যে আমার এই সোর্স যেটা আছে এই ভিডিডি, সেটা আসলে আমার কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। ওকে, সো এটার জন্য যদি আমরা বের করতে চাই, তো এটাকে ধরেন আমরা আলাদা করে নাম দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের ই ক্যাপাসিটর, ঠিক আছে। এখন আমরা বের করতে চাচ্ছি যে সোর্স আপনার কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে, ই সোর্স। তো এটার ক্ষেত্রেও সেম, যে আমার সোর্স তো কি করতেছে, আমার 0 থেকে t সময় পর্যন্তই আমার কারেন্টটা সাপ্লাই দিচ্ছে, এরপরে তো কারেন্টটা অফ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ভিটি ইন্টু আইটি, এটা ইন্টু হচ্ছে ডিটি। সো এখানেও কারেন্টের ইকুয়েশন কি হবে, সেমই হবে, কারণ কারেন্টটা তো আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো করতেছে। সো সোর্স কারেন্ট আর ক্যাপাসিটর কারেন্ট কি সেমই, তো দুটো তো সিরিজে ছিল। আলটিমেটলি আপনার এখানেও আইটির জায়গায় কি লিখে দিতে পারবেন, হচ্ছে আপনার সিডিভিডিটি লিখে দিতে পারবেন। এখন সাথে হচ্ছে ভিটি, সোর্সের ভোল্টেজটাকে চেঞ্জ হচ্ছে, ক্যাপাসিটরের ভোল্টেজ আমার কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল, 0 থেকে ভিডিডি পরিমাণ চেঞ্জ হচ্ছিল টাইমের রেসপেক্টে। সো এই জন্য আমরা ভিটিকে ভিটি হিসাবেই রাখছিলাম। বাট আপনি যদি চিন্তা করেন সোর্সের ভোল্টেজ কি কনস্ট্যান্ট ভিডিডি না, সোর্সের ভোল্টেজ তো আর চেঞ্জ হচ্ছে না, এটা ডিসি ভোল্টেজ, তো এটার ভোল্টেজটা কি হয়, কনস্ট্যান্ট ভিডিডি। এখানে আমরা কনস্ট্যান্ট ভিডিডি লিখে ফেলবো। এরপরে এখানে আইটির জায়গায় কি লিখবো, সিডিভি ডিটি, সিডিভি ডিটি, এটা ইন্টু ডিটি। সো সেম ভাবে ডিটি ডিটি কাটাকাটি হয়ে যাবে, ইন্টিগ্রেশনের লিমিট আমার 0 থেকে t হবে। আচ্ছা, এরপরে গিয়ে তাহলে আমরা কি লিখতে পারি যে আমার এখন তো সি আর ভিডিডি দুইটাই কনস্ট্যান্ট, তো দুইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, সি ইন্টু ভিডিডি, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে তাহলে শুধু ডিভি। আচ্ছা, তো আমরা এখন টাইমের রেসপেক্টে যখন ছিল ইন্টিগ্রেশন তখন আমার লিমিট বসছে কি 0 থেকে t। এখন যেহেতু ভোল্টেজের রেসপেক্টে ইন্টিগ্রেশন চলে আসছে, তাহলে এখানে কি বসবে, 0 থেকে ভিডিডি। তো 0 থেকে ভিডিডি যদি বসানো হয় তাহলে সি, এখানে তো আমাদের ভিডিডি, এখানে বাকি 0 থেকে ডিভি, মানে শুধু যদি ডিভি ইন্টিগ্রেশন হয় করলে কি পাওয়া যায়, ভি পাওয়া যায় না। তো আপনার যদি এখানে কি চলে আসবে তাহলে ডিরেক্টলি ভি, লিমিট হচ্ছে কত, 0 থেকে ভিডিডি। তো ওভারঅল তাহলে আপনার এনার্জি কত আসবে, সি ভিডিডি স্কোয়ার। ওকে, তাহলে আপনার সোর্স যে পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে সেটা আসলো কত, আপনার সি ইন্টু ভিডিডি স্কোয়ার। সোর্স আপনাকে সাপ্লাই দিচ্ছে সি ইন্টু ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি, এদিকে ক্যাপাসিটর আপনার স্টোর করতেছে হাফ সি ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি। তাহলে বাকি হাফ কোথায় চলে গেল, আপনার সোর্স সাপ্লাই দিচ্ছে হচ্ছে সি ভিডিডি স্কোয়ার, আর আপনার ক্যাপাসিটর স্টোর করতেছে হাফ সি ভিডিডি স্কোয়ার, তাহলে বাকি হাফ সি ভিডিডি স্কোয়ার কোথায় চলে যাচ্ছে, এই যে আমাদের পিমস, এই পিমসটাও তো আমার একটা এনার্জি কনজিউম করবে, এই পিমস এর ভিতর দিয়ে আপনার কি হচ্ছে, একটা ভোল্টেজ মানে মানে একটা কারেন্ট পাস হচ্ছে, এবং পিমস এর দুই টার্মিনালের ভোল্টেজটাও কি হয়, চেঞ্জ হচ্ছে। সো ওভারঅল এই পিমস এর ভিতরেও একটা এনার্জি কনজাম্পশন হবে। সো ওভারঅল আপনার হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ হচ্ছে এনার্জি কনজিউম হবে এই ক্যাপাসিটর দিয়ে, বাকি হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম হবে এই পিমসে। ওকে, সো তাহলে আমরা বলতে পারি যে আমাদের টোটাল পাওয়ার, অ্যাকচুয়াল যে পরিমাণ পাওয়ার আমার এই সার্কিটে কনজিউম হচ্ছে, সেটা কি আমাদের যে পরিমাণ পাওয়ার এই সোর্সটা সাপ্লাই দিচ্ছে সেটা কত, সি ভিডিডি স্কোয়ার। ওকে,
তো সিভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি হচ্ছে আপনার এই সার্কিটে তাহলে কনজিউম হচ্ছে বা সাপ্লাই হচ্ছে। আচ্ছা, এখন করেসপন্ডিংলি আপনি যদি চিন্তা করেন যে আমি তাহলে যদি ইনপুট 1 দিই তখন আসলে কি হবে? ইনপুট 1 দিলে তো পিমসটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। সো পিমস যদি অফ হয়ে যায়, এই সার্কিটের কি ভিডিডির সাথে কোনো কানেকশন আছে? নাই। সো এই পিমস যখন ইনপুট 1 হবে তখন কিন্তু আমার ভিডিডি কোনো পাওয়ার সাপ্লাই দিবে না, কোনো পাওয়ার বা এনার্জি কিছু সে সাপ্লাই দিবে না। তখন কি হবে? ওই যে ক্যাপাসিটরের ভিতর যে হাফ সিভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর হয়েছিল, যেটা আপনার পজিটিভ মানে যখন ইনপুট 0 ছিল, তখন আমার কি করছিল, ক্যাপাসিটরটার ভোল্টেজ বাড়ছিল বা ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল, হয়ে সে হাফ সিভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করে রাখছিল। যখন আপনার ইনপুট 1 হবে বা এনমসটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ক্যাপাসিটর কি করে, ডিসচার্জ করে। ক্যাপাসিটর ডিসচার্জ করে কি হয়, ওর ভোল্টেজটাকে জিরো করে ফেলে না? সো ক্যাপাসিটরের ভিতর বেসিক্যালি যে হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর হয়েছিল সেটা কি করবে, এই পিমস এনমস এর ভিতরে ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে? সো আপনার যখন ইনপুট হবে 0, তখন এই পিমসটা হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম করবে। যখন ইনপুট হবে 1, তখন এই এনমসটা হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম করবে। আর যখন ইনপুট 1, তখন কি করছিল, এই ক্যাপাসিটরটা হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করছিল। আর যখন ইনপুট 1 করে ফেলছেন, তখন এটা সেই স্টোর যে এনার্জিটা ছিল সেটা আবার কি করে দিচ্ছে, সে সাপ্লাই দিয়ে দিচ্ছে। সো ওভারঅল ক্যাপাসিটরের ভিতরে কোনো এনার্জি থাকতেছে না, সে ইনপুট 0 থাকা অবস্থায় এনার্জি স্টোর করে, ইনপুট 1 থাকা অবস্থায় এনার্জিটাকে সাপ্লাই দিয়ে দেয়। সো ওভারঅল আপনি যেটা বলতে পারেন যে পিমসে হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে, এনমসে হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে। সো ওভারঅল আমার যে সোর্স যে পাওয়ারটা এনার্জিটা সাপ্লাই দিচ্ছিল সিভিডিটি স্কোয়ার পরিমাণ, সেখান থেকে হাফ সিভিডিটি স্কোয়ার যাচ্ছে পিমসে, হাফ সিভিডিটি স্কোয়ার যাচ্ছে এনমসে। ঠিক আছে? তাহলে আমাদের ওভারঅল যেটা আমার পাওয়ার কনজাম্পশন বা সরি এনার্জি কনজাম্পশন, সেটা আসলে কত হবে, যে আমার এই সার্কিটে একটা ইনভার্টার সার্কিটে আমার ওভারঅল এনার্জি কনজাম্পশন হবে সিভিডিডি স্কোয়ার পরিমাণ। ওকে, আচ্ছা। তাহলে এনার্জি কনজাম্পশন যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা পাওয়ার বের করতে পারি। তো এখন চিন্তা করে যে আপনার এই যে এনার্জিটা কনজিউম, এই এনার্জিটা কনজিউম আসলে কখন হচ্ছে তাহলে? আমরা একটু আগেই দেখলাম যে আমার এই এনার্জিটা সোর্স, আমার এই এনার্জিটা সাপ্লাই শুধু তখনই করে যখন আপনার ইনপুটটা কি থাকতেছে, 0। যখন আপনার ইনপুটটা থাকতেছে 0, তো আপনার ইনপুটটা যদি এরকম হয় যে আপনার ইনপুটটা এরকম ভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একবার 1 থেকে 0 হচ্ছে, একবার 0 থেকে 1 হচ্ছে। সো এই টাইমটুকু হচ্ছে আপনার ধরেন একটা টাইম পিরিয়ড, এটা একটা কমপ্লিট টাইম পিরিয়ড। ঠিক আছে? এইটুকু টাইম হচ্ছে টি। তাহলে এই পুরো টাইমের ভিতরে জাস্ট আপনার এনার্জি কনজিউম হবে কখন, জাস্ট এই টাইমটুকুতে না, যখন আপনার ইনপুট 1 থেকে 0 হচ্ছে। যখন আপনার ইনপুট 1 থেকে 0 হচ্ছে, তখন কি আউটপুট থেকে 0 হবে, এবং শুধুমাত্র তখন সরি আউটপুট কি হবে, 0 থেকে 1 হবে, এবং শুধুমাত্র সেই ইনস্ট্যান্টেই কি হবে, আমার সোর্সটা পাওয়ার সাপ্লাই দেয়। বাকি টাইমে কিন্তু আর পাওয়ার সাপ্লাই দিচ্ছে না। তাহলে এই যে সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি যে আপনার হচ্ছে মানে সাপ্লাই হচ্ছে, বা সিভিডিটি স্কোয়ার পরিমাণ যে এনার্জিটা কনজিউম হচ্ছে সার্কিটে, সেটা কি কোন ইন্টারভালে হচ্ছে, এই পুরা টি ইন্টারভালে হচ্ছে না? এই পুরা টি টাইম পিরিয়ডের ভিতর কিন্তু সে একবার জাস্ট এনার্জি কনজিউম করতেছে। ঠিক আছে? আবার সেম ভাবে এই পুরোটুকুর ভিতরে সে কি করবে, জাস্ট এখানেই কিন্তু এনার্জি কনজিউম করবে। যখন ইনপুট 0 থেকে 1 হয় বা আউটপুট যখন 1 থেকে 0 হয়, তখন তো আমার সোর্স থেকে কোনো এনার্জি আসে না। তখন তো এটা আমরা দেখছি যে ক্যাপাসিটর যেটা চার্জ ছিল সেটাকেই জাস্ট সে ডিসচার্জ করে দেয়। ঠিক আছে? তাহলে ওভারঅল তাহলে আমাদের জাস্ট একবার মানে একটা পুরো টাইম ইন্টারভালের ভিতর জাস্ট একটা ইনস্ট্যান্টেই আমার হচ্ছে এনার্জি কনজিউম হয়, সেটা হচ্ছে যখন আমার ইনপুট 1 থেকে 0 হচ্ছে বা আউটপুট 0 থেকে 1 হচ্ছে। সো বেসিক্যালি এই পুরা টি টাইম ইন্টারভালের ভিতর আমার যদি টাইম পিরিয়ড, আমার ইনপুট সিগন্যালের টাইম পিরিয়ড যদি হয় টি, তাহলে এই পুরা টি টাইমের ভিতরে আমার হচ্ছে কি হচ্ছে, এই সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে। তাহলে পাওয়ার লেখার টাইম আমরা কি লিখতে পারবো, যে সিভিডিটি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি। ঠিক আছে? পাওয়ার কি হয়, ই বাই টি, যেখানে ই হচ্ছে কি, যে আপনার মানে টিটা কি, যে আমার কতটুকু টাইমের ভিতর এনার্জিটা কনজিউম হচ্ছে। So আমরা দেখতেছি যে এই টি টাইম ইন্টারভালের ভিতর আমার এই এনার্জিটা কনজিউম হচ্ছে। সো পির ভ্যালু হবে সিভিডিটি স্কোয়ার বাই টি। আচ্ছা, এখন আমার এই সিগন্যাল যেটা আছে, এই যে ইনপুট সিগন্যাল, এটাকে আমরা বলতেছি, মানে এই ইনপুট সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলতেছি সুইচিং ফ্রিকোয়েন্সি। সুইচিং ফ্রিকোয়েন্সি কেন বলতেছি, যে আমি এখানে ইনপুটটাকে মানে আমি জাস্ট ইনভার্টারটাকে কি করতেছি, সুইচ মানে সুইচ ইন সুইচ আউট করতেছি। তো একবার সুইচ অন করতেছি, একবার সুইচ অফ করতেছি। মানে বেসিক্যালি আমি ইনভার্টারটাকে একবার অন করতেছি, একবার অফ করতেছি, অন অফ করতেছি। সেই জন্য এটাকে আমরা বলতেছি সুইচিং। ঠিক আছে? সো এই যে ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলতেছি সুইচিং ফ্রিকোয়েন্সি। তাহলে এই সুইচিং ফ্রিকোয়েন্সি, এটা ইকুয়ালস টু কত হবে, 1/t হবে না? আমরা কি জানি টাইম মানে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি একটা একটা অপোজিট হয়, এফ ইকুয়ালস টু 1/t। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে সুইচিং ফ্রিকোয়েন্সি এফ এস ডাব্লিউ, এটা ইকুয়ালস টু হবে 1/t। সো আমরা এখান থেকে তাহলে পাওয়ারটাকে এই 1/t টার পরিবর্তে কি লিখতে পারি, এফ এস ডাব্লিউ লিখে দিতে পারি। সো আমরা এখান থেকে পাওয়ারের ইকুয়েশন তাহলে লিখে দিতে পারবো সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ এস ডাব্লিউ বা সুইচিং ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমাদের ওভারঅল পাওয়ারের ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা, যে সি ভিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা,
এখন এটা তো গেল সুইচিং ফ্রিকোয়েন্সি। আমাদের আরেকটা ফ্রিকোয়েন্সি থাকে যেটাকে আমরা বলি সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ক্লক ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে একটা ডিজিটাল সার্কিট অলওয়েজ কি থাকে, একটা ক্লক থাকে, যে ক্লকের সাথে কি করতেছে আমাদের হচ্ছে সিঙ্ক্রোনাস যে এলিমেন্ট গুলা থাকে, সিকোয়েন্সিয়াল এলিমেন্ট যেগুলো থাকে সেগুলা কি করে, কাজ করে। তো সেই ক্লকের ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি হচ্ছে এফ। ঠিক আছে, সেই ক্লকের ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে এই সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সি এটার একটা রেশিও পাওয়া যায় যেটাকে আমরা বলি হচ্ছে আলফা বা অ্যাক্টিভিটি ফ্যাক্টর। ঠিক আছে, এই আলফাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি, আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি। ওকে, আমাদের যে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি থাকে আর আমরা নর্মালি ইনভার্টারটাকে যে অন অফ করি সেটা সেম ফ্রিকোয়েন্সিতে করি না। ইনভার্টার আসলে অন অফ আমরা করতেছি কি, আমাদের সার্কিটের প্রয়োজন অনুযায়ী যখন আমরা সার্কিটটা অন করার মানে ইনভার্টারটা অন করা লাগতেছে, আমি ইনভার্টারটা অন করতেছি, কাজ হয়ে গেলে আমি আবার অফ করে দিচ্ছি। আর সিস্টেম ফ্রিকোয়েন্সিতে আমার সিস্টেম ফ্রিকোয়েন্সি যে আমার পুরো সিস্টেমটা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে। সো নর্মালি ইন জেনারেলি এই এফ সুইচিং ফ্রিকোয়েন্সিটা সিস্টেম ফ্রিকোয়েন্সির থেকে কম হয়। সুইচিং ফ্রিকোয়েন্সিটা কখনোই সিস্টেম ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে পারে না, মানে সুইচিং ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালুই হয় হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো এই আলফা আপনার হয় লেস দেন 1। ঠিক আছে, আলফা হয় লেস দেন 1। সো এখান থেকে যেটা আমরা করতে পারি, যেহেতু আমাদের হচ্ছে আলফা ইকুয়ালস টু কি লিখতেছি, যে আমরা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে সুইচিং ফ্রিকোয়েন্সি এফ এস ডাব্লিউ এটা ইকুয়ালস টু লেখা যায় কি আলফা ইন্টু সিস্টেম ফ্রিকোয়েন্সি, আলফা ইন্টু এফ। তাহলে এখান থেকে তাহলে আমরা পাওয়ারের ইকুয়েশনটা চেঞ্জ করে লিখতে পারি, এফ এস ডাব্লিউ এর জায়গায় এটা বসাই দিলে আপনার আলটিমেটলি আসবে আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ। ঠিক আছে, আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ। তাহলে এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের সিস্টেম পাওয়ার। ওকে, আমার একটা ইনভার্টারে কি পরিমাণ পাওয়ার কনজিউম হবে সেটা কত, আলফা ইন্টু সিভিডিটি স্কোয়ার ইন্টু এফ। ওকে, তাহলে এখান থেকে আমরা ওভারঅল একটা ইনভার্টারে পাওয়ার কনজাম্পশনের ফর্মুলাটা পেয়ে গেছি, যে আমাদের হচ্ছে আলফা আপনার দেওয়া থাকবে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, এফ আপনাকে দেওয়া থাকবে অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, সি হবে কি আমার হচ্ছে ক্যাপাসিটেন্স, মানে আমার হচ্ছে ইনভার্টারের যে আউটপুট ক্যাপাসিটেন্স সেটা, সাথে হচ্ছে ভিডিডি স্কোয়ার। ভিডিডি স্কোয়ারে তো আপনাকে বলাই থাকবে ভিডিডি স্কোয়ার কি, যে আমার সিস্টেম মানে আমার যে ইনভার্টারটা যে ভোল্টেজে কাজ করে। ওকে, তাহলে এটা হচ্ছে তাহলে ওভারঅল আমাদের একটা ইনভার্টার সার্কিটে কম পাওয়ার মানে কতটুকু পাওয়ার কনজিউম হবে সেটার ফর্মুলা। ওকে, বোঝা গেছে। তাহলে পি ইকুয়ালস হচ্ছে আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ, এটাই আমাদের হচ্ছে ওভারঅল তাহলে হচ্ছে হবে ফর্মুলা। তাহলে আমরা শুরু থেকে আরেকবার রিকাপ দিয়ে আসি, যে আমাদের কি হচ্ছে, যে আমরা যখন এই একটা ইনভার্টার সার্কিটে যখন আমরা ইনপুট দিচ্ছি তখন কি হয়, যখন আমার ইনপুটটা 0 হয় তখন আমার পিমসটা অ্যাক্টিভ থাকে। পিমসটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কি হয় হচ্ছে আমাদের প্রিমস দিয়ে আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, পরে ক্যাপাসিটরটাকে চার্জ করে। তো এই ক্যাপাসিটরটা চার্জ করতেছে মানে কি, যে আমাদের হচ্ছে ক্যাপাসিটরের ভিতরে একটা চার্জ মানে মানে পাওয়ার তো কনজিউম হচ্ছে। তো আমরা শুরুতে সেই পাওয়ার কনজিউমটা বের মানে এনার্জি যেটা স্টোর হচ্ছে সেটা বের করলাম। তারপরে আমরা কি করছি, যে আমরা হচ্ছে সোর্স কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা বের করছি। ঠিক আছে, এবং আমরা দেখছি যে আলটিমেটলি হচ্ছে আমাদের পি মসে হাফ সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর হয়, আর এন মসে হচ্ছে হাফ সিভিডিটি পরিমাণ এনার্জি হচ্ছে কনজিউম হয়। সো ওভারঅল আমাদের সিভিডিটি স্কোয়ার পরিমাণ এনার্জি কনজিউম হচ্ছে, সেখান থেকে আমরা পাওয়ারটা বের করছি। পাওয়ার বের করার জন্য হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, সরি টি দিয়ে ডিভাইড করছি, টি দিয়ে ডিভাইড করার পরে আমরা হচ্ছে আলটিমেটলি হচ্ছে পাওয়ারটা পেয়ে গেছিলাম। তারপরে আমরা হচ্ছে দেখছি যে আমাদের হচ্ছে টি হচ্ছে কি আমাদের ইনভার্স অফ সুইচিং ফ্রিকোয়েন্সি। তারপর আমরা সিস্টেম ফ্রিকোয়েন্সির সাথে সুইচিং ফ্রিকোয়েন্সিকে হচ্ছে রিলেট করছি আলফা দিয়ে, সেখান থেকে আমরা ওভারঅল পাওয়ার ইকুয়েশন পাইছি আলফা সিভিডি স্কোয়ার ইন্টু এফ। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমরা বলতেছি সুইচিং পাওয়ার। এই পাওয়ারটাকে আমরা বলতেছি সুইচিং পাওয়ার। কারণ এই পাওয়ারটা কনজিউম হচ্ছে কখন, যখন আপনি ইনভার্টারটাকে সুইচ করতেছেন, যে ইনভার্টারে আপনি হচ্ছে ইনপুট 1 থেকে 0 করতেছেন বা 0 থেকে 1 করতেছেন। ঠিক আছে, যখন আপনি ইনভার্টারের ইনপুটটাকে সুইচ করতেছেন তখন এই পাওয়ারটা কনজিউম হচ্ছে, দ্যাটস ওয়াই এই পাওয়ারটাকে আমরা বলতেছি সুইচিং পাওয়ার। ঠিক আছে, আচ্ছা। এই সুইচিং পাওয়ার হচ্ছে আমাদের ডাইনামিক পাওয়ারের একটা পার্ট, এটাকে আমরা আবার ডাইনামিক পাওয়ারও বলতেছি। কারণ এই পাওয়ারটা কনজিউম হচ্ছে কখন, যখন আমার ইনভার্টারটা অ্যাক্টিভ, ইনভার্টারটা অ্যাক্টিভ বা ইনভার্টারে আমাদের হচ্ছে পিমস বা এনমস এই জিনিসগুলো যখন আমার মানে অন থাকতেছে তখন আমার এই পাওয়ার কনজিউম হয়। ঠিক আছে, পিমস এনমস এই দুইটা অন থাকা অবস্থায় যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক পাওয়ার। ঠিক আছে, তো ডাইনামিক পাওয়ারের একটা পার্ট তো সুইচিং পাওয়ার, যে আমার হচ্ছে সুইচিং করার টাইম আমার যে পাওয়ারটা কনজিউম হচ্ছে। এই ডাইনামিক পাওয়ারের আর একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। ওকে, সো শর্ট সার্কিট পাওয়ারটা কি, আপনি যদি চিন্তা করেন আমার ইনপুটটাকে আমরা লিখতেছি ভাবে একদম শার্প ট্রানজিশন হিসেবে, বাট ইনপুট কিরকম শার্প হয়, ইনপুট তো আমার গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, এভাবে চেঞ্জ হয়।
ঠিক আছে। সো এই যে গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, গ্র্যাজুয়াল চেঞ্জ হলে কি হয়, আমরা ডিসি রেসপন্স দেখছিলাম ইনভার্টারের। ইনভার্টারের ডিসি রেসপন্স কি ছিল, এরকম ছিল না যে আমি যদি ইনপুট ভোল্টেজটা কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকি আমার ইনভার্টারের আউটপুট ভোল্টেজটা এভাবে চেঞ্জ হয়। শুরুতে আমার শুধুমাত্র পিমস অন থাকে, লাস্টিকে শুধু এনমস অন থাকে, মাঝের একটা টাইমে গিয়ে কি হয় বোথ পিমস এবং এনমস অন থাকে। মোটামুটি আমরা দেখছিলাম যে VDD/2 তে গিয়ে কি হয় যে আমাদের হচ্ছে বোথ পিমস এবং এনমস অন থাকে। তাহলে আমি যদি 0 থেকে VDD পরিমাণ এভাবে গ্র্যাজুয়াল চেঞ্জ করি, তাহলে মাঝে তো আমার VDD/2 এই ভোল্টেজটাকেও ক্রস করতে হবে। তো তখন কি হবে, এই যে আমার ইনভার্টারটা আছে সেই ইনভার্টারে একই সাথে আমার এনমস এবং পিমস, এনমস এবং পিমস দুইটাই কি হয়ে যাবে, অন হয়ে যাবে না? তো তখন কি হবে, একটা কারেন্ট আমার VDD থেকে গ্রাউন্ডের ভিতরে ফ্লো করবে, VDD থেকে গ্রাউন্ডের ভিতরে ফ্লো করবে। সো এই যে আমার একটা মোমেন্টারিলি একটা কারেন্ট VDD থেকে গ্রাউন্ডের ভিতরে ফ্লো করবে, বা আমরা বলতে পারি যে পিমস এনমস আমরা কি জানি, পিমস অ্যাক্টিভ হলে ওটা কি শর্ট সার্কিট চিন্তা করি, এনমস অ্যাক্টিভ হলেও কি সেটা শর্ট সার্কিট চিন্তা করি। So আমরা বলতে পারি যে ওভারঅল সার্কিটটা শর্ট সার্কিট হয়ে গেছে। সো এই যে আমার কারেন্টটা ফ্লো করবে তখন আমার একটা পাওয়ার কনজিউম হবে না, ওইটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট পাওয়ার। ঠিক আছে। এবং এটাও কখন হচ্ছে, যখন আমার ইনভার্টারটা অ্যাক্টিভ আছে, তাই না? যখন আমি ইনভার্টার ইনপুটটা চেঞ্জ করতেছি তখন এই রিজন কাহিনীটা হচ্ছে। সো দ্যাটস ওয়াই এটাও আমাদের ডাইনামিক পাওয়ার। তো ওভারঅল আমাদের ডাইনামিক পাওয়ারের হচ্ছে দুইটা পার্ট আছে এই জন্য। ঠিক আছে। তো আমরা ডাইনামিক পাওয়ার যদি বলি তাহলে আমাদের ওভারঅল আমার ডাইনামিক পাওয়ার এটার ভিতরে দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে আমাদের সুইচিং পাওয়ার, একটা হচ্ছে আমাদের সুইচিং পাওয়ার, যেটা কত α/CVDD²F, আর একটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। ঠিক আছে। তো শর্ট সার্কিট পাওয়ারের ফর্মুলা আপনাদের শেখা লাগবে না। আপনাকে যদি মানে যদি ওভারঅল ডাইনামিক পাওয়ার যদি বের করতে বলে সেক্ষেত্রে আপনাকে শর্ট সার্কিট পাওয়ার কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, শর্ট সার্কিট পাওয়ার আপনাকে দিয়েই দিবে। ওকে, সো এটা হচ্ছে আমার ওভারঅল ডাইনামিক পাওয়ার, যে সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। শর্ট সার্কিট পাওয়ার যদি আপনার লাগে সেটা কোশ্চেনে দেওয়াই থাকবে, আপনার জাস্ট অ্যাড করে ওভারঅল ডাইনামিক পাওয়ারটা বের করতে হবে। আচ্ছা, ডাইনামিক পাওয়ার বাদে আরেকটা পাওয়ার আছে যেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক পাওয়ার। আরেকটা পাওয়ার বলতেছি এটাকে আমরা বলতেছি স্ট্যাটিক পাওয়ার। স্ট্যাটিক কি, যখন আমার ইনভার্টারটা আইডল আছে, যখন আমার ইনভার্টারটা আইডল আছে। আইডল আছে মানে কি, যে আপনার যদি ইনভার্টারে, তারপর আপনার তো জাস্ট ইনভার্টারটা অ্যাক্টিভ থাকবে কখন, যখন আপনার ইনপুটটা 1 থেকে 0 হচ্ছে বা 0 থেকে 1 হচ্ছে। বাকি যখন আপনার ইনপুটের মানে ইনপুটটা স্টেবল, তখন তো আমার ইনভার্টারে পিমস এনমস দুইটাই কি থাকে, অফ থাকে। দুইটাই যদি অফ থাকে তখন তো আবার এখানে কোনো পাওয়ার কনজিউম হওয়ার কথা না, আমরা যদি ইনভার্টারটা আইডল আছে বা স্ট্যাটিক আছে। এই কন্ডিশনে আমার যে পাওয়ারটা কনজিউম হয় সেটাকে আমরা বলি স্ট্যাটিক পাওয়ার। তো আইডিয়ালি যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু হচ্ছে এখানে আপনার হচ্ছে কোনো পাওয়ার কনজিউম হওয়ার কথা না। ঠিক আছে। বাট এখানে আমাদের হচ্ছে পাওয়ার একটা কনজিউম হয়। ঠিক আছে। আপনার নর্মালি চিন্তা করলে আপনার মনে হবে যে এখানে কোনো পাওয়ার কনজিউম হবে না, বাট এখানে হচ্ছে মানে আপনার একটা পাওয়ার কনজিউম হবে। কেন পাওয়ার কনজিউম হবে? নর্মালি আমরা চিন্তা করি যে আমার হচ্ছে এই মানে ইনপুট মানে আমার একটা পিমস বা এনমস এর একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, তাই না? এবং আমরা চিন্তা করি যে আমার যদি থ্রেশহোল্ড ভোল্টেজটার থেকে আপনার গেট ভোল্টেজ যদি কম হয়, গেট যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয় তখন আমার কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই না? যে আমরা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখি যে আমরা এখানে একটা ড্রেন থাকে, এখানে হচ্ছে আমাদের সোর্স থাকে, এখানে হচ্ছে আমাদের মেটাল থাকে আর একটা অক্সাইড লেয়ার থাকে। এবং আমরা জানি যে আমার নর্মালি এখানে কোনো চ্যানেল ফরমেশন থাকে না। সো নর্মালি আমার এখানে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। যখন আমরা গেটে একটা ভোল্টেজ দেই এরপর আমার চ্যানেল ফরমেশন হয়, এরপরে ড্রেন সোর্স কারেন্ট ফ্লো করে। বাট মানে নর্মাল মানে আইডিয়াল ডিভাইসে তাই হওয়ার কথা, বাট প্র্যাকটিক্যাল ডিভাইসে আপনার যদি গেটে কোনো ভোল্টেজ নাও থাকে, এখানে যদি চ্যানেল নাও থাকে, স্টিল কিছু কারেন্ট আপনার সোর্স থেকে মানে আপনার ড্রেন থেকে সোর্সে ফ্লো করে। স্টিল কিছু কারেন্ট আপনার ড্রেন থেকে সোর্সে ফ্লো করে। ঠিক আছে। এটা করে কারণ হচ্ছে আমাদের ডিভাইস সাইজ এখন এত শ্রিঙ্ক করে ফেলা হয়েছে যে এই গেট লেন্থটা খুবই ছোট হয়ে যায়, গেট লেন্থটা আমার খুবই ছোট, ন্যানোমিটার রেঞ্জে চলে আসে। সো কিছু ইলেকট্রন এই জন্য স্টিল টানেল করে পাস করে যাইতে পারে। দ্যাটস ওয়াই আমাদের যখন আমার গেট সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম হয় তখনও আমাদের একটা কারেন্ট ফ্লো করে। তো তখন তাহলে ওই কারেন্ট ফ্লোটার জন্য কি হবে, তাহলে একটা পাওয়ার কনজিউম হবে। এটাকে আমরা বলি হচ্ছে সাব থ্রেশহোল্ড পাওয়ার। এটাকে আমরা বলি সাব থ্রেশহোল্ড পাওয়ার। যখন আমার গেট ভোল্টেজটা আমার হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম, স্টিল আমার ওই কন্ডিশনটাকে আমরা বলি সাব থ্রেশহোল্ড কন্ডিশন, এবং সাব থ্রেশহোল্ড কন্ডিশনে আমাদের কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়। সো সেজন্য আমাদের হচ্ছে একটা পাওয়ার কনজিউম হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে সাব থ্রেশহোল্ড পাওয়ার। আচ্ছা, এরপর আপনি যদি চিন্তা করেন আপনার কিন্তু গেটে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করার কথা না, গেট কারেন্ট কি হওয়া উচিত, জিরো হওয়া উচিত। আমরা অলওয়েজ জানি যে গেট কারেন্ট জিরো, কারণ গেট এবং সেমিকন্ডাক্টরের ভিতর একটা অক্সাইড লেয়ার আছে। বাট এখানেও আমাদের একটা কারেন্ট ফ্লো হয়, এখানে একটা অক্সাইড লেয়ারের ব্যারিয়ার থাকা সত্ত্বেও গেট থেকে কিছু ইলেকট্রন টানেল করে সেমিকন্ডাক্টরে চলে আসে।
ঠিক আছে। সো এই জন্য আমাদের একটা গেট লিকেজ পাওয়ার পাওয়া যায়। ঠিক আছে, এটাকে একটা গেট লিকেজ পাওয়ার পাওয়া যায়, গেট লিকেজ পাওয়ার। এরপরে আপনি যদি চিন্তা করেন, এখানে আমাদের কি থাকে, একটা রিভার্স বায়াস জাংশন থাকে না? ড্রেনটা এনমস হলে ড্রেনটা কি থাকে, এন প্লাস থাকে, আর এই রিজনটা কি থাকে, পি থাকে। সো এখানে একটা পিএন জাংশন থাকে, এবং আমরা ড্রেনে একটা হাই ভোল্টেজ দেই, এবং হচ্ছে বডিটাকে আমরা করি হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড। সো আলটিমেটলি এটা কিসে থাকে, রিভার্স বায়াসে থাকে। সো আমরা নর্মালি জানি যে পিএন জাংশনে রিভার্স বায়াস কন্ডিশনে কারেন্ট ফ্লো করে না, বাট রিভার্স বায়াস কন্ডিশনে আপনার কিছুটা কারেন্ট ফ্লো করে। সো এখানে আমার একটা কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে জাংশন কারেন্ট। ঠিক আছে, সো আমাদের সেটার জন্য একটা পাওয়ার হবে, এটাকে আমরা বলি হচ্ছে জাংশন পাওয়ার। ঠিক আছে, পি জাংশন। এই তিনটা ছাড়াও আমাদের আর একটা পাওয়ার আছে, এটাকে আমরা বলি হচ্ছে কন্টেনশন পাওয়ার। ঠিক আছে, সো এই ওভারঅল আমাদের চার ধরনের পাওয়ার আমাদের কনজিউম হয় যখন আমার ডিভাইস গুলো আইডল থাকে বা স্ট্যাটিক থাকে। ঠিক আছে, সো স্ট্যাটিক কন্ডিশনে আমাদের এই চার ধরনের পাওয়ার কনজিউম হয়: সাবথ্রেশোল্ড পাওয়ার, গেট লিকেজ পাওয়ার, জাংশন পাওয়ার আর কন্টেনশন পাওয়ার। সো এগুলো আপনাকে ক্যালকুলেশন করা লাগবে না, এগুলো আপনাকে যদি স্ট্যাটিক পাওয়ার, ওভারঅল টোটাল স্ট্যাটিক পাওয়ার যদি বের করতে দেয়, আপনাকে সবগুলাই দেওয়া থাকবে। আপনারা জাস্ট চারটা অ্যাড করবেন, করে হচ্ছে আপনার টোটাল স্ট্যাটিক পাওয়ারটা বের করবেন। ওকে, তাহলে আমরা দুই ধরনের পাওয়ার পাইছি, একটা হচ্ছে ডাইনামিক পাওয়ার, একটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। সো আমাদের ওভারঅল যদি টোটাল পাওয়ার কনজাম্পশন আমরা বের করি, যে আমাদের ইনভার্টার যখন স্ট্যাটিক ছিল তখন আমার এই পাওয়ার গুলো কনজিউম হয়েছে, যখন ইনভার্টারটা অ্যাক্টিভ ছিল তখন আমার এই পাওয়ারটা কনজিউম হয়েছে। তাহলে ওভারঅল আমার টোটাল পাওয়ার কনজাম্পশন হবে হচ্ছে আমাদের স্ট্যাটিক পাওয়ার প্লাস ডাইনামিক পাওয়ার, স্ট্যাটিক পাওয়ার প্লাস ডাইনামিক পাওয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল পাওয়ার কনজাম্পশন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ওভারঅল কতটুকু আপনার সার্কিটে পাওয়ার কনজিউম হবে সেটা আপনি বের করে ফেলতে পারবেন। আর আপনাকে যদি কোশ্চেনে শুধু ডাইনামিক পাওয়ার বের করতে বলো বা শুধু স্ট্যাটিক পাওয়ার বের করতে বলো, তখন তো আপনারা জাস্ট অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবেন। তাহলে ডাইনামিক পাওয়ারে হচ্ছে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সুইচিং পাওয়ার আর একটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট পাওয়ার। সো সুইচিং পাওয়ারের ফর্মুলা হচ্ছে আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ। ঠিক আছে, আর হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার তো আপনাকে দেওয়াই থাকবে। আর এদিকে হচ্ছে আপনার স্ট্যাটিক পাওয়ার যেটা, সেখানে স্ট্যাটিক পাওয়ারের সবগুলো কম্পোনেন্ট হচ্ছে আপনাকে দেওয়া থাকবে। ওকে, সো আপনার হচ্ছে যদি টোটাল পাওয়ার বের করতে বলে, জাস্ট সবগুলো অ্যাড করলে আপনার হচ্ছে টোটাল পাওয়ারটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা দেখা তো শেষ, এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। ওকে, আচ্ছা, সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল আছে, কোশ্চেনটা যদিও এখানে লেখা নাই, বাট এখানে কোশ্চেনটা হচ্ছে যে আপনার একটা চিপ আছে, যে চিপের ভিতরে আপনার কি আছে, 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে। ঠিক আছে, একটা 1 বিলিয়ন ট্রানজিস্টরের চিপ আছে, এর ভিতরে 50 মিলিয়ন আছে হচ্ছে আপনার লজিক ট্রানজিস্টর, আর 950 মিলিয়ন আছে হচ্ছে আপনার মেমোরি ট্রানজিস্টর। ওকে, এবং হচ্ছে লজিক ট্রানজিস্টর গুলোর এভারেজ উইথ হচ্ছে 12 ল্যাম্ডা, আর হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.1। আর এই যে 950 মিলিয়ন মেমোরি ট্রানজিস্টরস আছে, এদের এভারেজ উইথ হচ্ছে 4 ল্যাম্ডা, আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.02। ওকে, এবং এই যে চিপটা আছে, সেই চিপটা কি আমার 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। ওকে, এই চিপটা হচ্ছে 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, এবং এটার হচ্ছে আপনার গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। তাহলে আমরা হচ্ছে ওভারঅল একটু রিক্যাপ দেই, যে আপনার হচ্ছে ওভারঅল আপনার হলো এখানে 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে, আপনার ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে 1 বিলিয়ন, এর মধ্যে 50 মিলিয়ন হচ্ছে আপনার লজিক, এবং লজিক ট্রানজিস্টরের জন্য উইথ যেটা, সেটা হচ্ছে আমার 12 ল্যাম্ডা, আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলফা এটা হচ্ছে 0.1। আর বাকি তাহলে 950 মিলিয়ন থাকে, এই বাকি 950 মিলিয়ন হচ্ছে আপনার মেমোরি ট্রানজিস্টর। ঠিক আছে, মেমোরি ট্রানজিস্টর যেটার উইথ হচ্ছে, এভারেজ উইথ হচ্ছে 4 ল্যাম্ডা, আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলফার ভ্যালু হচ্ছে 0.02। ওকে, আর হচ্ছে আপনার দেওয়া আছে যে গেট ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্স এটা আছে হচ্ছে আপনার 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর আপনার ডিফিউশন ক্যাপাসিটেন্স এটা দেওয়া আছে হচ্ছে আপনার 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ঠিক আছে, আচ্ছা, সো ডিফিউশন ক্যাপাসিটেন্স এবং গেট ক্যাপাসিটেন্স কি করতে হবে, আপনার অ্যাড করতে হবে। আপনি যদি টোটাল ক্যাপাসিটেন্স বের করতে চান, এই দুটো আপনার অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে, আপনারা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে ডিলে পড়ানোর টাইমে বলছিলাম যে বেসিক্যালি ডিফিউশন ক্যাপাসিটেন্স কি, আমার ইনভার্টারের যে নিজের ক্যাপাসিটেন্সটা আছে সেটা তার ডিফিউশন ক্যাপাসিটেন্স, এবং এই ইনভার্টারটা কি করতেছে, আর একটা ইনভার্টারের ইনপুটে যাবে না? সো ওই ইনভার্টারের যে ইনপুট ক্যাপাসিটেন্সটা আছে সেটাও কিন্তু আপনার লোড ক্যাপাসিটেন্স হিসেবে আসবে। সো ইনপুট ক্যাপাসিটেন্স কোনটা হবে, গেট ক্যাপাসিটেন্স, কারণ ইনপুট তো গেটেই যায়।
সো এই জন্য ওভারঅল আপনার হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস গেট ক্যাপাসিটেন্স দুটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যে আপনার ফার্স্ট ইনভার্টারের আউটপুট ক্যাপাসিটেন্স, সেকেন্ড ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স, এই দুটো হবে আমার ওভারঅল লোড ক্যাপাসিটেন্স। সো সির ভ্যালু আসলে কি হবে, এই দুটো অ্যাড করতে হবে। সো এই দুটো যদি আমরা হচ্ছে অ্যাড করি তাহলে আপনার কত আসবে, 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। আচ্ছা, এখন এই যে ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার আছে, ক্যাপাসিটরের সাথে কি পার মাইক্রোমিটার থাকে? ক্যাপাসিটর ডিরেক্টলি কি থাকে, ফ্যারাড থাকে না? তো এখানে পার মাইক্রোমিটার আছে মানে কি, যেখানে আমার কোনো একটা লেন্থ দিয়ে ডিভাইড করা আছে, কোনো একটা লেন্থ ডিভাইড করে দেওয়া আছে। তো এখানে আসলে কি দিয়ে ডিভাইড করা থাকে, আমাদের এখানে নর্মালি উইডথ দিয়ে ডিভাইড করা থাকে। যদি আমাদের হচ্ছে এরকম পার মাইক্রোমিটার দেওয়া থাকে, তার মানে হচ্ছে আমাদের উইডথ দিয়ে ডিভাইড করা থাকে। তো এখানে আপনার হচ্ছে উইডথ হচ্ছে কয়টা, দুইটা দুইটা ডিফারেন্ট টাইপ অফ ট্রানজিস্টর আছে, একটা হচ্ছে লজিক ট্রানজিস্টর, একটা হচ্ছে মেমোরি ট্রানজিস্টর। তো তাহলে কি করতে হবে, আমাদের দুইটার জন্য আলাদা আলাদা করে আমার হচ্ছে ক্যাপাসিটেন্সটা বের করতে হবে। তো আপনার হচ্ছে লজিক ট্রানজিস্টর যেটা, সেটার জন্য হচ্ছে আপনার উইথ হচ্ছে 12 ল্যাম্ডা, আর মেমোরি ট্রানজিস্টরের জন্য সেটা হচ্ছে 4 ল্যাম্ডা। ওকে। আচ্ছা, এবং এখানে আপনার কোশ্চেনে বলা ছিল কি, যেটা 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। তো এটা কি ইন্ডিকেট করে যে 1 ভোল্টটা হবে আপনার ভিডিডি, তার মানে এই সার্কিটের ভিডিডির ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে। আর 65 ন্যানোমিটার প্রসেস, এবং এখানে ইফেক্টিভ লেন্থ এটা হচ্ছে 50 ন্যানোমিটার। এটা কোশ্চেনে বলা দেওয়া থাকে যে আপনার 65 ন্যানোমিটার প্রসেস, বাট ইফেক্টিভ লেন্থ যদি অন্য কিছু হয় সেটা বলা থাকে। তো এল এর ভ্যালু যদি 50 ন্যানোমিটার হয়, তার মানে সেটা ইন্ডিকেট করতেছে কি, যে ল্যামডার ভ্যালু হচ্ছে 25 ন্যানোমিটার। সো ল্যামডার ভ্যালু 25 ন্যানোমিটার, এবং এখানে ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 GHz। তাহলে আমরা যদি টোটাল ক্যাপাসিটেন্স বের করতে চাই ফর লজিক ট্রানজিস্টর, লজিক ট্রানজিস্টর আমার আছে কতগুলা, 50 মিলিয়ন। আমরা 50 মিলিয়নের জন্য একবারে বের করে ফেলবো। তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটেন্স কত হবে, 50 মিলিয়ন মানে কত, 50 × 10⁶। এরপরে আপনার ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। সো 1.8 × 10⁻15, ফেমটোফ্যারাড মানে 10⁻15। এরপর আপনার কি করতে হবে, উইডথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উইডথ কত এখানে, 12 ল্যাম্ডা। ঠিক আছে, উইথ হচ্ছে 12 ল্যাম্ডা। সো 12 ল্যাম্ডা, এবং এই ল্যামডার ইউনিটটা এখানে কত আছে, 25 ন্যানোমিটার। সো লজিক ট্রানজিস্টরের জন্য তাহলে উইথ কত হবে, আমাদের হচ্ছে 25 × 12 ন্যানোমিটার। সো এটাকে আমার কি করতে হবে, মাইক্রোমিটার নিতে হবে না, কারণ এটা আছে কি ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। সো আপনার মাল্টিপ্লাই কি করতে হবে, মাইক্রোমিটার দিয়ে করতে হবে। তো এটা ডিভাইডেড বাই কি করতে হবে, 1000 করতে হবে। সো আলটিমেটলি এখান থেকে আপনি 12 ল্যামডার ভ্যালুটা বসাবেন, তাহলে 12 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 1000। এটা বসালে আপনি কি পেয়ে যাবেন, লজিক ট্রানজিস্টরের টোটাল ক্যাপাসিটেন্স, মানে একদম 50 মিলিয়ন লজিক ট্রানজিস্টরের জন্যই ক্যাপাসিটেন্স পেয়ে যাবে। সেম ভাবে আপনার মেমোরি ট্রানজিস্টরের জন্য কি করতে হবে, যে সি মেমোরি, এটার ক্ষেত্রে কত হবে, এখানে আছে 950 মিলিয়ন, সো 950 × 10⁻⁶। এরপরে হচ্ছে 1.8 × 10⁻⁻15। এরপর এখানে হচ্ছে 4 ল্যামডা, তো 4 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 1000। এটা করে আপনি কি পাবেন, ট্রানজিস্টরের তাহলে হচ্ছে আপনি ওভারঅল ক্যাপাসিটেন্সটা পেয়ে যাবেন। এরপরে আপনার কি করতে হবে, টোটাল পাওয়ার বের করতে হবে। তো টোটাল পাওয়ার মানে এখানে পি, এটার ভ্যালু কত হবে, তাহলে হচ্ছে আমার আলফা, এখানে হচ্ছে আপনার লজিক ট্রানজিস্টরের জন্য কত, 0.1, তাহলে 0.1 সিভিডিডি, সির জায়গায় কত হবে, সি লজিক, লজিক ট্রানজিস্টরে আপনি যে সিটা পাচ্ছেন সেটা। ভিডিডির ভ্যালু কত, 1। এফ এর ভ্যালু হচ্ছে 1 GHz, মানে 1 × 10⁹ এটা লজিক ট্রানজিস্টরের পাওয়ার। সেম ভাবে মেমোরি ট্রানজিস্টরের জন্য কি করবেন, অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.02। ক্যাপাসিটেন্সটা কত হবে, মেমোরি ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। এরপরে আপনার ভিডিডি ভ্যালু হচ্ছে 1, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 × 10⁹ সো এটা করলে আপনি ওভারঅল পাওয়ারটা পেয়ে যাবেন। ঠিক আছে। সো এটাই এখানে আপনার হচ্ছে স্লাইডে করা আছে, যে সি লজিক এটা হচ্ছে কত, 50 × 10⁶, এটা ×12 ল্যামডা। আর হচ্ছে মানে ল্যামডা হচ্ছে এখানে ল্যামডার জায়গায় 0.025 মাইক্রোমিটার পার ল্যামডা লিখছে আর কি, মানে বেসিক্যালি আপনার 12 ল্যামডা, 12 × 0.025 মাইক্রোমিটার হবে। তার সাথে হচ্ছে 1.8 ফ্যারাড, সো এটা আলটিমেটলি আসবে হচ্ছে 27 ন্যানো ফ্যারাড। সেম ভাবে হচ্ছে আপনার মেমোরিটা বের করা হয়েছে, করে আপনার হচ্ছে পয়েন্ট ডাইনামিক পাওয়ারটা কত হবে, 0.1 × সি প্লাস 0.02 × সি মেমোরি, এটা ইন্টু ভিডিডি স্কোয়ার, আর এফ তো কমন, সো ভিডিডি স্কোয়ার ইন্টু এফটা কমন নিয়ে ফেলে আপনার হচ্ছে ওভারঅল তাহলে পাওয়ার বের হয়ে গেছে 6.1 ওয়াট। ঠিক আছে। সো এইটুকুই আমাদের হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। আপনার হচ্ছে জাস্ট আপনার ইয়াগুলা বের করতে হবে ঠিকঠাক মতো, যদি মানে পাওয়ার কনজাম্পশন গুলা বের করলে আপনার হচ্ছে ওভারঅল পাওয়ারটা চলে আসবে। ওকে।
তো সিম্পল, আপনাদের পরীক্ষায় আসলে ডাইনামিক পাওয়ারটাই আসবে, কারণ আপনি ফর্মুলা শিখছেন একটাই, ডাইনামিক পাওয়ার। তো ওখান থেকে আপনি জাস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি সবগুলো ক্যালকুলেশন করতে হবে। জাস্ট এটা মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আপনার হচ্ছে পার মাইক্রোমিটারে দেওয়া আছে কিনা। এখানে ভুল হওয়ার চান্স এটাতে, যদি পার মাইক্রোমিটার দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ফ্যারাডে নিয়ে যেতে হবে। আপনার ইউনিট কিন্তু ফ্যারাডে। তো ফ্যারাডে নিয়ে যেতে হবে। আর আপনাদের হচ্ছে মানে যখন ফ্যারাডে নিতে গেলে আপনার কি করতে হবে, উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং উইথটাকে অবশ্যই যে ইউনিটে দেওয়া আছে সেটা দিয়ে নিতে হবে। ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার দেওয়া থাকলে আপনার ন্যানোমিটার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া ছিল, দ্যাটস এখানে আপনার মাইক্রোমিটার দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। ওকে, সো এভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন, ওভারঅল পাওয়ার কনজাম্পশনটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আসতে পারে। যেমন আপনার এরকম দেওয়া থাকতে পারে যে ধরেন আপনার হচ্ছে এরকম একটা সার্কিট দেওয়া আছে, যে এখানে একটা ন্যান্ড গেট, এখানে আপনার ধরেন একটা নর গেট। এই দুইটার আউটপুট মিলে আপনার ধরেন আর একটা গেটে, আর একটা ধরেন ন্যান্ড গেটে আমার ইনপুট দেওয়া আছে। ওকে, সো এখানে আমার দুইটা ইনপুট থাকবে, এখানেও দুইটা ইনপুট আছে। সো এখানে আপনার ফাইনাল আউটপুট আছে। ঠিক আছে, ওয়াই। তো ধরেন এটা হচ্ছে আমার মাঝে দুইটা নোড আছে, এটাকে আমরা ধরলাম হচ্ছে N1 নোড, এটা হচ্ছে আমার N2 নোড। এখানে আমার ইনপুট আছে ধরেন হচ্ছে এ বি, এটা ধরেন সিডি। ওকে, সো এখানে আপনাকে বললো যে হচ্ছে আপনার সবগুলা নোডের পাওয়ার কনজাম্পশন বের করতে। সো বেসিক্যালি কি, ইনপুটের তো আর কোনো পাওয়ার কনজাম্পশন নাই। সো পাওয়ার কনজাম্পশন আপনি পাবেন কি, এখানে একটা পাওয়ার পাবেন, এখানে একটা পাওয়ার পাবেন, আর এই নোডে একটা পাওয়ার পাবেন। ওকে, ফাইনাল আউটপুট নোডে একটা পাওয়ার পাবেন, আর মাঝে যে ইন্টারমিডিয়েট দুইটা নোড আছে সেই দুইটা নোডেও দুইটা পাওয়ার পাবেন। আচ্ছা, এখন এখানে ধরেন আপনাকে বললো যে হচ্ছে ন্যান্ড গেট, যেটা ন্যান্ড টু, এই ন্যান্ড টুর ধরেন ইনপুট ক্যাপাসিটেন্স সি ইন ধরেন বলা আছে 5 পিকোফ্যারাড, আর হচ্ছে আপনার আউটপুট যেটা সেটা ধরেন বলা আছে 10 পিকোফ্যারাড। 10 পিকোফ্যারাড। আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর ধরেন বলা আছে 0.1। আর আরেকটা যেটা আছে নর টু, সেই নর টুর জন্য ধরেন হচ্ছে আপনার ইনপুট ক্যাপাসিটেন্স বলা আছে ধরেন হচ্ছে 10 পিকোফ্যারাড। আর ধরেন আউটপুট ক্যাপাসিটেন্স এটাও ধরেন বলা আছে 15 পিকোফ্যারাড। আর হচ্ছে আপনার আলফার ভ্যালু ধরেন দেওয়া আছে 0.05, এরকম বলা আছে কিছু একটা। এবং ফ্রিকোয়েন্সি আর ভিডিডি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ধরলাম আমরা হচ্ছে 1 GHz, আর ভিডিডি ধরেন 1 ভোল্টই বলা আছে। তো এখান থেকে আপনাকে বললো যে সবগুলা নোডের পাওয়ার বের করতে। তাহলে আপনার কি করতে হবে, N1 নোডের পাওয়ার আলাদা করে বের করতে হবে, N2 এর জন্য বের করতে হবে, ওয়াই এর জন্য বের করতে হবে। এখন আপনি যদি N1 নোডের, তো এগুলোর জন্য আসলে আপনার ইম্পর্টেন্ট জিনিসটা কি, ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করা। তো আপনি যদি N1 নোডের দিকে তাকান, N1 নোডের সাথে কার কার ক্যাপাসিটেন্স আসবে, এই ন্যান্ড গেটের আউটপুট ক্যাপাসিটেন্স আর এই ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স আসবে না? কারণ এই নোডের সাথে কি, এটার আউটপুট কানেক্টেড, এটার ইনপুট কানেক্টেড। সো N1 এর ক্যাপাসিটেন্স CN1, এটা কি আসবে, ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স প্লাস ন্যান্ড গেটের আউটপুট ক্যাপাসিটেন্স, তো টোটাল আসবে 15 পিকোফ্যারাড। এরপর এটা কি, ন্যান্ড গেটের আউটপুটের জন্য কি করতেছেন, এটা তো ন্যান্ড গেটের আউটপুট নোড, তার জন্য পাওয়ার বের করতেছেন, সো অ্যাক্টিভিটি ফ্যাক্টর কার বসবে, ন্যান্ড গেটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর বসবে। ওকে, সেম ভাবে এই নর গেটের জন্য যখন N2 এর জন্য বের করবেন ক্যাপাসিটেন্স CN2, এটা কত হবে, আমার এই নর গেটের আউটপুট ক্যাপাসিটেন্স প্লাস এই ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স। তো নর গেটের আউটপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 15, আর ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5। সো ওভারঅল আসবে তাহলে আপনার 20 পিকোফ্যারাড। ওকে, এবং এখানে আপনি কি করতেছেন, নর গেটের আউটপুটের মানে নর গেটের জন্য পাওয়ার কনজাম্পশন বের করতেছেন, সালফার ভ্যালু আসবে 0.05। ঠিক আছে। আর ওয়াই নোডের জন্য কি, ওয়াই নোডটা তো কোনো ইনপুটের সাথে কানেক্টেড না, সো ওয়াই নোডে জাস্ট কি আসবে, আউটপুট ক্যাপাসিটেন্সটাই আসবে। সো ওয়াই নোডের ক্যাপাসিটেন্স যা আসবে, ন্যান্ড গেটের একটা আউটপুট ক্যাপাসিটেন্স যেটা কত, 10 পিকোফ্যারাড। এবং এটা তো ন্যান্ড গেটই, সো আপনার আলটিমেটলি অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত ধরতে হবে, 0.1 ধরতে হবে। সো এভাবে আপনি হচ্ছে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনার সবগুলা বের হয়ে যাবে। ওকে, এই তো আপনাদের হচ্ছে মোটামুটি পাওয়ার। তো আপনাদের সিলেবাস এখানেই শেষ। এই ম্যাথগুলো ভালো মতো সলভ টলভ করেন, তাহলেই মোটামুটি পেয়ে যাবেন। আর আপনাদের হচ্ছে ইয়াতে রবিবার তো হচ্ছে কুইজ হবে। তো কুইজে তো আপনাদের হচ্ছে পাওয়ার অ্যান্ড ডিলে দুইটাই থাকবে, সো দুইটা ভালো মতো পড়ে ফেলেন। ওকে।